চাষের জন্য মোক্ষম জিনিস সেটা হচ্ছে এই শ্যাওলা। এই শ্যাওলাকে সবুজ তত্তাজা একবারে শাকের মতো করে ধক 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 চকচক করে তুলে দেওয়ার জন্য কিন্তু অনবদ্য মেডিসিন একটাই জিনিস, আর কিছু না। এবারে যদি বলেছি, যদি অপশন, যদি আপনারা এই গোবর, পুরানো গোবর কিংবা পোল্ট্রির লিটার, যেটা 2 বছরের পুরানো হতে হবে, কোনো গর্তে ফেলে পচাতে হবে, শুকনো করতে হবে, প্রসেসিং করতে হবে, যদি সঠিকভাবে পরিচর্যা এবং প্রসেসিং করতে পারেন তাহলে অতি অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু না পেলে কেউ অযাচিত ভাবে, যদি গুণগত মান ঠিক না হয়, অযাচিত ভাবে কিছুই করবেন না। তার ব্যবস্থাও কিন্তু আমরা করে দেব। কারণ কি, আমরা বলছি, একবারে দায়িত্ব নিয়ে বলছি, যে এই চাষি সমাজ যারা ন্যাচারাল ভাবে দীর্ঘদিন আগে যে বাগদা তৈরি হতো, আজকের সেই বাগদা তৈরি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। যে যত বড় দরের চাষি হোক না কেন, তার ফর্মুলা আর কাজ করছে না। একটা জিনিস, সেটা রাসায়নিক। রাসায়নিককে বাদ দিন। আজ থেকে আপনারা দৃঢ়তার সঙ্গে মন থেকে এটা করুন যে রাসায়নিক বর্জন করব। রাসায়নিক বর্জন করে একটু একটু করে নিজেদের বুদ্ধিটা লাগান। আপনারা ভাবুন না, যে কথাগুলো আমি বলছি সেইগুলো কিন্তু আলাদা করে কোনো বইয়ে পাবেন না, কোনো পিডিএফ এ পাবেন না, কোনো কিছুই পাবেন না। এইগুলো শুধু 100% অভিজ্ঞতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামে বিভিন্ন চাষির কাছে পৌঁছে যাওয়া, তাদের যে পর্যবেক্ষণ করা, তাদের যে উত্থান পতন, তাদের যে ভালো মন্দ, তার উপরে নির্যাস করে কিন্তু আপনাদের এই কথাগুলো বলছি। কারণ এই নয় যে এগুলো অনলাইনে সার্চ করলে এই সমস্ত কথাগুলো পাবেন। কিন্তু যারা প্রকৃত চাষি তারা একবারে বুকে হাত দিয়ে বলুন যে এই পদ্ধতিগুলো যদি করতে পারেন আপনাদের পরিবর্তন হবে কিনা। কারণ আপনাকে মাটিতে খাদ্য তৈরি করা শিখতে হবে। তো এই মাটিটা তৈরি করলাম, এবার মাটি তৈরি করে এই মেডিসিনটা দিলাম, দেওয়ার পরে পানি তুলে দিলাম। কতটা পানি তুলবো? যদি বাগদার ঘের নিয়ে কথা হচ্ছে, মানে আপনার 6 ইঞ্চি থেকে 1 ফুট পানি তুলবেন অন্তত 15 দিনের জন্য, মানে একটা কোটালের জন্য। মানে 15 দিন বাদে বাদে অমাবস্যা, 15 দিন বাদে বাদে পূর্ণিমা হয়। তো একটা এই কোটালে যে পানি তুলবেন সেটা 6 ইঞ্চি থেকে 1 ফুট, 1 ফুট তুললে 6 ইঞ্চি আবার কমে যাবে, 6 ইঞ্চির মতো থাকবে। এমন পানি তুলবেন যে উপর থেকে যেন গরমটা পড়লে, রৌদ্রটা পড়লে মাটি পর্যন্ত গরম হয়ে যায়। তাহলে কি হবে, আপনার যে এই শ্যাওলাটা, আমরা যে মেডিসিনটা দিয়েছি, এখানে শ্যাওলা খুব সহজে জন্মাতে পারবে। এবং শ্যাওলাটা যেন ফোটে, শ্যাওলাটা যেন মাটি ফুটে বেরিয়ে আসে। তাহলে দেখবেন এই গাছটা যেই তৈরি হয়ে যাবে, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তার যত গোড়ার জন্য সার দেওয়া আছে, আমরা তো গোড়ার জন্য সার দিয়েছি, তার খাদ্য দিয়ে দিয়েছি, সে সুন্দরভাবে কিন্তু ফেলে উঠে যাবে। তো এর গোড়ায় যে সারটা পড়ছে, অর্থাৎ পানিটা আপনি 1 ফুট রাখলে 6 ইঞ্চির মতো কমে যাবে। সেইভাবে সংরক্ষণ করতে পারেন না ন্যাচারাল গ্রেডে ম্যাক্সিমাম মানুষ। তাই আপনাদের বলবো, 1 ফুটের মতো পানি করবেন, দেখবেন 15 দিনের মধ্যে আবার 6 ইঞ্চি কমে যাবে, কিন্তু যে পানিটা থাকবে তাতে কিন্তু এই শ্যাওলাটা সুন্দরভাবে জন্মে যাবে। এই সুন্দরভাবে জন্মে যাওয়ার পরে আপনারা কি করবেন, পরের কোটালে তো পানি তুলবেন তুলবেন, কিন্তু এই যে সিটি পাওয়ারটা দিলেন এবং পানি তুলে দিয়ে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ অপেক্ষা করবেন, কিছু দেবেন না। শুধু পানিটা তুলে অপেক্ষা করুন, ওই জায়গাটায় কিন্তু দেবেন না। আর তাহলে বলবেন কি, যে আমি এই যে ঘেরটা তৈরি করেছি, এই ঘেরটায় আমি মাছ ছাড়বো না, তাহলে কি আমি 15 দিন বসে থাকবো? না বন্ধু। আপনি যখন এখানটা পানি তুলবেন, সঙ্গে সঙ্গে কিন্তু দুটো ছোট্ট ছোট্ট নার্সিং পয়েন্ট আপনাকে করতে হবে এই 15 দিনের জন্য, ওখানটা সংরক্ষণ করা। কারণ একই সঙ্গে ওখানে মাছ পড়বে, এদিকে পানি তৈরি হবে, শ্যাওলা তৈরি হবে এবং পানির পরিচর্যা শুরু হবে। তো এই যে পানিটা তুললেন, তুলে দেখবেন যে 6-7 দিন অন্তত, পাঁচ 5 দিন অপেক্ষা করুন। করার পরে আমাদের আরো 2টা প্রোডাক্ট আছে, যেখানে এখানে অ্যাকোয়া ভিটা, মানে অ্যাকোয়া লাইফ বাংলাদেশের নাম, অ্যাকোয়া কিং মানে অ্যাকোয়া লাইফ প্লাস। অ্যাকোয়া লাইফ আর অ্যাকোয়া লাইফ প্লাস দুটো মিশ্রণ, যদি বাদাম খোল পেয়ে যান তো খুব ভালো হয়। যদি না পান কোনো ক্ষতি নেই। এই দুটো জিনিসকে একত্রিত মিশ্রিত করে সমস্ত জায়গাটা ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পরে আর একটা জিনিস আছে যেটা সিটি ম্যাক্স বলে, যেটা সেভ রেনু, যেটা দিয়ে কিন্তু মাছগুলো ফেলতে হয়। তো এই যে পদ্ধতি আছে, এই পদ্ধতির সঙ্গে সঙ্গে যেটা বলবো, সর্বপ্রথম সেটা হচ্ছে এই ঘের তৈরির সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দুটো নার্সিং পয়েন্ট অবশ্যই বানাতে হবে। নার্সিং পয়েন্ট কেন বানাতে হবে? হ্যাঁ, নার্সিং পয়েন্ট বানাতে হবে এই কারণে, একটা কথা আছে, সিটি পাওয়ারটা নার্সিং দিলে কি মাছ মারা যাবে? ভাই দয়া করে
শোনেন, তার কথার মধ্যে ব্যাঘাত ঘটায়েন না। আপনার প্রশ্ন দাদা, আপনার আপনার আমাদের মিটিং যদি দুদিনে যদি সম্পন্ন না হয়, আমি 1 মাস ধরে দেব। আমি চেষ্টা করব আপনাদের যতটুকু আমার সাধ্যমতো হেল্প করা যায়, পরামর্শ দেওয়া যায়। আমি চাই যে আমার কোনো কাজ, আমার কোনো কৃতিত্ব যেন বাংলাদেশে ছায়া ফেলতে পারে এবং মানুষের পাশে লাগতে পারি। অতএব আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকে, তার উত্তর সমস্তটাই দেব। একটু অপেক্ষা করুন। ঠিক আছে। তারপর হচ্ছে সাউন্ড আপ করেন, সাউন্ড আপ করেন। দুইটা দুইটা নার্সিং পয়েন্ট বানাতে হবে। দুইটা নার্সিং পয়েন্ট, এবং নার্সিং পয়েন্ট গুলো দেখা যাচ্ছে যে আপনার ঘেরের অনুপাতে হয়। আপনার যে ঘেরটা, যে কত বিঘার ঘের, সেই অনুপাতে হতে হয়। কারণ ওই যে ঘেরিটা আছে, সেই ঘেরির সম্পূর্ণ মাছটা কিন্তু এই নার্সিং পয়েন্টে পড়বে, একটা নার্সিং পয়েন্টে পড়বে, আর একটা ফাঁকা থাকবে। কারণ আমরা চাই যে 20-21 দিন বাদে বাদে আপনি মাছ ফেলুন, নার্সিং করুন, করে 20-21 দিন বাদে, এটা 21 দিন আজকেরে দিলেন, তো 21 দিন বাদে আবার অন্যটাই কিন্তু মাছ পড়বে। ততক্ষণ এই মাছটা আবার ঘেরে চলে যাবে, ওই মাছটা আবার নার্সিং হতে থাকবে। আর ওটা নার্সিং হতে যখন থাকবে, এই মাছটা বের করে দিয়ে আবার এইটা যদি পারেন তো শুকনো করে, পরিষ্কার করে, সুন্দর করে গোছ করে নেবেন। কিরকম ভাবে করতে হয়, যে আপনি হয়তো 10 ফুট বাই 10 ফুট, কিংবা 10 ফুট বাই 12 ফুট, কিংবা 10 ফুট বাই 15 ফুট আপনার মাছের পরিমাণ অনুপাতে আপনি জায়গা করে নিলেন। এই জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গে যেটা করবেন, যে এমন ভাবে তৈরি করবেন যেন বাইরের পানি এর মধ্যে কোনোভাবে না আসতে পারে। কিংবা দেখা যায় যে এলোথেলো করে রাখলে কি হয়, কাঁকড়াতে ছিদ্র করে দেয়, কুঁচে মাছ ছিদ্র করে দেয়, এরকম হয়, বাইরের পানিটা এতে মিশে যায়। কারণ আমরা চেষ্টা করি, আপনার 100 বিঘে জায়গা আছে, 100 বিঘে ঘের আছে, কিন্তু 100 বিঘে জায়গাতে তো পর্যাপ্ত পরিমাণে মেডিসিন দিয়ে করা সম্ভব নেই। তাহলে আপনি কি করবেন? আপনাকে বলছি, সেভ রেনু 100%, এই সিএসএ অ্যাকোয়া কোম্পানি কিংবা টুবা এগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রি, টুবা কোম্পানি, টুবা অর্গানিকের একটাই লক্ষ্য, যে এই সেভ রেনু, এই মাছের জন্মের হার 100% করতে গেলে 90%, 1 লাখ মাছ পেলে 90,000 মাছ কি করে পাবেন সেই চেষ্টা করতে হবে। এই নয় যে 1 লক্ষ মাছ পেলে, 10,000 মাছ পেলে, 10,000 মাছ পেলে কোনোদিন চাষি সন্তুষ্ট তো দূরের কথা, লসে রান করবে। যদি 50%ও হয়, 50% পেয়ে যায়, চাষি সেখানে গেনার হয়ে যাবে। সেখানে আমরা বলছি 80% পাকাপাকি, 80% আপনি জন্মের হার পাবেন। কিন্তু এই নার্সিং পয়েন্ট গুলো সুন্দরভাবে করতে হবে। এই নার্সিং পয়েন্টটা সুন্দরভাবে করে আপনি নিজে গ্যারান্টি সহকারে আপনি নিজে দেখে নিতে পারবেন, যে মাছগুলো ফেলেছেন দরকার হলে 7 দিন 10 দিন বাদে মাছগুলো ওখান দিয়ে আবার গুনে গুনে উঠিয়ে নিয়ে ফেলুন। দেখে নিন যে আপনি যে মাছগুলো তৈরি করছেন, যে পিনগুলো কাটি করে নিচ্ছেন, এইগুলো সলিড ভাবে কতটা জন্মের হার পেয়েছেন। যে মেডিসিন দিয়ে, তিনটে মেডিসিন দিয়ে আমি তৈরি করে দেবো এই নার্সিং পয়েন্ট গুলো, এই মেডিসিন দিয়ে তৈরি করে আপনি দেখে নিন যে নর্মাল পেলে যে সাইজের হচ্ছে, তার থেকে বেটার পাচ্ছেন নাকি। একবারে গ্যারান্টি দিয়ে ওই 10 দিনের মধ্যে পরীক্ষামূলক করুন, যে নর্মালে একটা জায়গায় মাছ পেলুন, আর এই মেডিসিন দিয়ে একটা জায়গায় মাছ পেলুন। সে বড় ঘেরে নয়, আপনি চেম্বারের মধ্যে ছোট যে নার্সিং পয়েন্ট সেখানটা। আপনাকে বুঝিয়ে দিতে চাইছি, চাষিদেরকে চোখে আঙুল দিয়ে পাশে দাঁড়িয়ে শিখিয়ে দিতে চাইছি, যে প্রথম একটা চাষি অন্ধকারে আল্লাহর উপরে ভরসা, ভগবানের উপরে ভরসা নয়, আপনাকে যেটা জন্মের হাত দেখতে হবে, নিজে চোখে দেখে নিতে হবে, ছোট্ট জায়গায় ছোট্ট নার্সিং পয়েন্টে। তাই নার্সিং পয়েন্টটা গুরুত্ব দিয়ে দেখা, গুরুত্ব দিয়ে করা, সুন্দরভাবে পর্যবেক্ষণ করাটা খুবই জরুরি আছে। কারণ সেখানটা কিন্তু মেডিসিন দিতে হবে, পানির অক্সিজেন লেভেল হাই করতে হবে, অ্যামোনিয়া নাইট্রেটটাকে গ্যাস কন্ট্রোল করতে হবে, পিএইচটাকে ব্যালেন্স করতে হবে, হার্ডনেসটাও পরীক্ষা হয়ে যাবে। কারণ এই তিনটে মেডিসিন দিলে কিন্তু অটোমেটিক এই জায়গাটা 100% তৈরি হয়ে যাবে। আপনার দেশের কোনো টেকনিশিয়ান, কোনো কোম্পানি, যে কোনো রাসায়নিক কোম্পানি, যে কোনো কোম্পানিকে ওই যে 3টে মেডিসিন দিয়ে আমি যে পানিটা রেডি করে দেবো, ওই পানিটা কোনো ল্যাবে নিয়ে টেস্ট করে দেখান, কোনো ওখানে 3টে মেডিসিন দেওয়ার পরে ওই যে পানিটা আছে সেই পানিতে কোনো ডিফেক্ট আছে কিনা, ওখানে অ্যামোনিয়া আছে কিনা, নাইট্রেট আছে কিনা, হার্ডনেস আছে কিনা, পিএইচ ব্যালেন্স আছে কিনা, অক্সিজেন লেভেলটা বেটার আছে কিনা, আপনি চেক করুন। আপনাদের উপরে ছেড়ে দিলাম, চেক করুন। অতএব তার জন্য আপনাকে যেটা করতে হবে, মেজারমেন্ট করে যা মেডিসিন বলবো সেরকম ভাবে নিতে হবে। এবং ওই জায়গাটা পারলে বাইরে দিয়ে পলিথিন দিয়ে দিন, ভেতরে পলিথিন দেবেন না।
কারণ মাছটা আমার মাটির গায়ে দরকার আছে, মাটির গায়ে থাকবে, মাটির স্পর্শ নেবে। কিন্তু বাইরে দিয়ে পলিথিন দিন, যাতে বাইরের পানিটা যেন ভিতরে না আসে, কিংবা কাঁকড়া কুচে অন্য কিছু না এসে এর মধ্যে ঢুকে যায়। কিন্তু ভেতরের পার্ট, ভেতরের কানা দিয়ে যেন মাটি থাকে, কারণ ওই মাটিতে বসে খাদ্য সংগ্রহ করবে। কারণ অর্গানিক পদ্ধতি এটাই, জৈব পদ্ধতি বা অর্গানিক পদ্ধতি এটাই, মাটি এবং পানিতে আমি কিন্তু আমার মেডিসিন দ্বারা কিন্তু খাদ্য তৈরি করব। সেটা সয়েল প্রোবায়োটিক বলুন, ওয়াটার প্রোবায়োটিক বলুন। আজকের প্রোবায়োটিক নিয়ে সারা দেশে চিল্লামিল্লি করছে, কিন্তু প্রোবায়োটিক সংরক্ষণ সম্পর্কে কেউ জানে না যে প্রোবায়োটিকটা সংরক্ষণ করতে কি করতে হয়। কারণ প্রোবায়োটিক এমন একটা জিনিস, যে প্রোবায়োটিকটা কি হয়, প্রোবায়োটিক প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি সে বাঁচবে না। কিন্তু আপনি বলুন, ওই গরমের সময় আপনার দেশে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই থাকে বাইরের হাওয়া? কিংবা কোনো দোকানদার যার থেকে প্রোবায়োটিক নিচ্ছেন সে কি কোনো এসির মধ্যে থেকে আপনার এই প্রোবায়োটিকটা বের করে দিচ্ছে? লোকাল মার্কেটে আগাগোড়া নিয়ে বসে আছে, র্যাকে সাজিয়ে দিয়ে আছে। তাহলে প্রোবায়োটিক মানে কি? উপকারী ব্যাকটেরিয়া, যে অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেবে। তো উপকারী ব্যাকটেরিয়া গুলো মাছ চাষের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ। এই উপকারী ব্যাকটেরিয়া যে আপনি তৈরি করবেন, তো ওর জীবিত ক্ষমতা নেই, ও তো জীবন্ত নেই, ও তো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তাহলে আপনার কাজে আসছে কি করে? সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু মেডিসিন আছে যার মধ্যে দিয়ে আলাদা হার্ডি কোডিং করি, মানে কোনো পাতলা কোনো জিনিস নাই, মোটা করে কোনো কন্টেনার থাকে, তার মধ্যে দলা দলা আকারে দেখবেন যে যে সময় খুলে মানুষ, সে সময় বলে দাদা এটা কি পচে গেছে। বোঝে না, তাই যারা বোঝে, যারা শিক্ষিত তারা জানে যে এই পচে নরম হয়ে রয়েছে, এত শুকনোর মধ্যেও নরম হয়ে দলা পাকিয়ে আছে, মানে ওটাই উপকারী ব্যাকটেরিয়া, সয়েল প্রোবায়োটিক ওর মধ্যে দেওয়া আছে। তো এমন কোন সংরক্ষণ করা হয় যেন ওইটা বেঁচে থাকে, 100% না হলেও যেন 50% বেঁচে থাকে। কিন্তু আপনারা যেটা মার্কেট থেকে নেন তাতে 10%ও বেঁচে নেই, নামে প্রোবায়োটিক, যার জন্য যে কাজের জন্য যে গুণের জন্য নিচ্ছেন সেইভাবে কিন্তু কাজ হয় না। আজকে দেখুন, অনেক এর মধ্যে অনেক বন্ধু থাকতে পারে যারা ব্যবসা করছেন, তাদের হয়তো গায়ে ফোস্কা পড়তে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমি পরোয়া করি না, না বাংলাদেশ না ইন্ডিয়া, কোনো জায়গায় পরোয়া করি না। আমার একটাই ধর্ম, সেটা হচ্ছে আমার চাষি হচ্ছে আমার ভগবান, চাষি হচ্ছে আমার বন্ধু, চাষি হচ্ছে ফ্যামিলি মেম্বার। কারণ কোনো দোকানদারকে আমি বড়লোক করার জন্য করিনি, আমি করতে চাইছি যে চাষি যেন বাঁচে, চাষি যেন তার প্রোডাকশন পায়, চাষি যেন সঠিক গাইড মেনে কোনো প্রতারকের হাতে না পড়ে, প্রতারণার চক্রে না পড়ে সঠিকভাবে। আজকের ফিরোজ ভাইকে বলেছিলাম, আমি যে তুবা এগ্রো অ্যান্ড ফিশারিজ কোম্পানির ফিরোজ ভাইকে একটা জিনিস বলেছি যে এইটা নিয়ে আমরা যদিও কোনোভাবে আমরা দেব, যদি দিতে হয়, কিন্তু সেইভাবে ব্যবসা করা যাবে না, এবং প্রোডাক্টটা নকল না হয় তার জন্য লক্ষ্য রাখতে হবে, এবং ডাইরেক্টলি চাষিরা কম পয়সার মধ্যে পায় কি করে সেটা দেখতে হবে। কারণ এর সমগোত্রীয় প্রোডাক্ট চাষিরাও যাচাই করে দেখে নিতে পারবে যে বাজারে কি দাম আছে, আমরা কতটা নিচ্ছি, তাদের থেকে বেশি নিচ্ছি না কম নিচ্ছি। কারণ ন্যায্য যতটুকু হওয়া উচিত ততটুকুই নেওয়া হবে। কারণ কি, চাষিদের বাঁচাতে হবে, চাষিদের যে ইউনিট, আমাদের উদ্দেশ্য। ফিরোজ ভাই একটা কথা বারবার বলে থাকেন যে কারোর যদি 2 কাঠা জায়গা থাকে, সেই 2 কাঠা জায়গা কিংবা 2 শতক জায়গায় যদি ছোট্ট একটা পুকুর থাকে, সেখানে কিন্তু আমরা সামান্য হলেও মেডিসিন দেব। কেন না, অর্গানিকের স্বাদ, গন্ধ এবং রোগ মুক্ত করা, এবং সমাজের জন্য, দেশের জন্য সমস্ত ভাবে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো অন্য মাত্রা দিয়ে, অন্য উদ্দেশ্য নিয়ে। আজকের এই দুটি সংস্থা বাংলাদেশের, যারা কিনা এই যে দায়িত্ব নিয়েছে, তার জন্য কিন্তু আজকের বাংলা ইন্ডিয়া থেকে আমি ওনাদের এই কথা এতে সম্মত হয়ে কিন্তু দুহাত তুলে সাদরে চাইছি যে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের সুবিধা অসুবিধা দেখতে পারি, এমন কোনো সিস্টেম করি, কোনো একটা চাষি, ধরুন এই গ্রুপ আছে, এই গ্রুপে যেমন হচ্ছে এইরকম ধরনের আমাদের একটা গ্রুপ তৈরি করব। এমনকি আমি বাংলাদেশের সঙ্গে কথা দিয়েছি যে প্রত্যেকটা দরকার হলে প্রত্যেক 15 দিনে একবার করে কম্পালসারি যাবই যাব। কারণ আমার বছরের ভিসা করা, আর আমাদের যাওয়া আসা কোনো ব্যাপার নেই। অতএব 15 দিন কিংবা 7 দিন যদি লাগে, যেমন লাগবে, আমি যে আপনাদের পাশে দাঁড়াবো। কারণ আমি এপারে দাঁড়িয়ে কিন্তু অনেক টেকনিশিয়ান তৈরি করেছি, যে টেকনিশিয়ান গুলো আমার বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে চালিয়ে নিতে পারবে। আমার যে সমস্ত টেকনিশিয়ানরা আছে তারা কম বেশি এক্সপার্ট যথেষ্ট হয়েছে, তারপরে যদি কোনো অসুবিধা হয় আমি গাইড করতে পারবো। এই জন্য বাংলাদেশে কি করছি, এই ট্রেনিং সেশন শুরু করছি, এবং এর পরবর্তী যদি যাদের ট্রেনিং লাগবে তাদেরকে কিন্তু আমরা স্পেশাল ট্রেনিং দিয়ে অ্যাকচুয়ালি একজন টেকনিশিয়ান তৈরি করতে চাইছি, মাছের ডাক্তার তৈরি করতে চাই। যাই হোক,
তো এই যে দুটা করে যে মাছ চাষের জন্য রেণু ফেলার জন্য যে দুটো করে চেম্বার তৈরি করতে হচ্ছে, নার্সিং পয়েন্ট তৈরি করতে হচ্ছে, তাহলে নার্সিং পয়েন্টটা সমান তরাল করবেন, সুন্দর করে চারধারটা একবারে গোবর দিয়ে লেপার মতো সুন্দর করে পরিচর্যা করে পরিপাটি করবেন। ঘাস কুটো এটা সেটা কিচ্ছু রাখার দরকার নেই, উল্টো পাল্টা জিনিস কিছু রাখার দরকার নেই, চেঁচে ছুলে পরিষ্কার করুন। প্রয়োজনে চারধারটা সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিন। বাইরে থেকে ব্যাঙ বলুন, অন্য কিছু জিনিস বলুন, সাপ বলুন, পোকামাকড় কোনো কিছু পাশাপাশি দিয়ে আসে সেইগুলো যেন না আসে, তার জন্য একটু খাটুন, পরিচর্যা করুন। কারণ কি দেখুন, যে মাছটা আপনি ফেলে দিচ্ছেন 1,00,000 মাছ কিংবা 50,000 মাছ কিংবা 10,000 মাছই ধরুন, যে 10,000 মাছ দিচ্ছেন, আপনি ভেবে নিয়ে বসে আছেন যে 10,000 মাছটায় কি আছে 100 মাছ পাবো, এই মানসিকতাটা ত্যাগ করুন। 10,000 মাছ দিয়েছেন, 10,000 মাছ দিয়েছেন, 8,000 মাছ, 8,000 প্লাস যেন আপনার জন্মায়, তার জন্য আপনি পরিচর্যা করবেন। কারণ একটা মাছ ফেলে দিচ্ছেন, মাছটা জন্মের হার পাচ্ছেন না, এই রেণু জন্মের হার পাচ্ছেন না। তো আপনি যখন বুঝলেন কখন, যখন মাছ তুলতে যাচ্ছেন তখন কতদিন না 2 মাস বয়স হয়ে গেছে, 60 দিন বয়স হয়ে গেছে, তখন বুঝলেন এই রে আমার মাছ পড়ছে না, তাহলে মাছটা জন্মায়নি, তাহলে মাছটা কেটে গেছে। তার জন্য কি বলছি, আপনি ওই 7 দিনের মধ্যে বুঝে নিন আপনার ওই নার্সিং পয়েন্টে যে মাছের হাতটা কেমন জন্মেছে কি না জন্মেছে। কারণ 21 দিন বাদে বাদে আমরা মাছ ফেলবো, কিন্তু 21 দিনের জন্য অপেক্ষা করব না। 7 দিনের মধ্যে আমি বুঝে নেবো যে 100% আমার মাছ জন্মাচ্ছে। 7 দিনের মধ্যে বুঝে নিলে তাহলে 21 দিন অপেক্ষা করতে হবে না, কিংবা 2 মাস মাছ তোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমি জানি আমার ঘেরে মাছ আছে, কারণ যে মাছটা আমি তৈরি করে আমার বড় ঘেরিতে দেবো সেটা কিন্তু প্রতিযোগিতামূলক ভাবে সে লাস্টিং করবে, টিকে থাকতে পারবে। অতএব যে রাক্ষসে মাছগুলো আছে, যে সমস্ত ছোট্ট ছোট্ট বেলে মাছ থেকে শুরু করে বিভিন্ন যে মাছগুলো আছে আনুষাঙ্গিক, যেগুলো মাছগুলোকে খেয়ে নেয়, এই রেণুগুলোকে নষ্ট করে দেয়, তারা যেন ওখানে যাওয়ার পরে, বড় জায়গায় যাওয়ার পরে, বড় পরিবেশে যাওয়ার পরে অ্যাডজাস্ট করে নিতে পারে, ওই পানির সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে। সেই জন্য কিন্তু সেরকম ভাবে কিন্তু রেণুগুলো এখানে তৈরি করে নেব। তো বড় জায়গায় কি করতে হচ্ছে, বড় জায়গায় তাহলে সিটি পাওয়ার দিলাম, এবং পানি তোলার 1 সপ্তাহ বাদে, কারণ 1 সপ্তাহের মধ্যে আমি ওই জায়গাতে অন্য কোনো মেডিসিন দেব না। কারণ এর পরে যেটা রেনু যেটা দেব, যেটা ফ্রেশ সয়েল, এবং ফ্রেশ সয়েল যেটা দেওয়া হচ্ছে অ্যাকোয়া লাইফ এবং অ্যাকোয়া লাইফ প্লাস, বাংলাদেশে দুটো জিনিস একত্রিত করে সুন্দরভাবে জুস আকারে দিয়ে দিলাম। দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পানি কিন্তু টেম্পার চলে আসবে। ওই জন্য এই টেম্পার আসার আগেই কিন্তু এই যে শ্যাওলাগুলো ফুটিয়ে নেওয়ার দরকার আছে, এবং তাদের মাটি ছেড়ে উঠানোর দরকার আছে। তার জন্য কিন্তু এই 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারপরে এটা দিয়ে, এই ওষুধটা দিলেই কিন্তু মাছ দিয়ে দিতে পারবেন। কারণ তখন দেখবেন পানির পরিবর্তন, পূর্ণ পরিবর্তন এসে গেছে। মানে 3টে রূপ পাবেন। প্রথম হচ্ছে যখন সিটি পাওয়ার দিচ্ছেন শুকনোতে, দেওয়ার পরে পানি তুলছেন, পানি তুলে দেখুন দুর্দান্ত একটা সবুজ কোনা তৈরি হয়ে গেছে, টেম্পার তৈরি হয়ে গেছে, এবং হালকা স্বচ্ছ পানি। দ্বিতীয়ত এই হালকা এবং স্বচ্ছ পানি, কারণ স্বচ্ছ পানি না হলে কিন্তু এই শ্যাওলাগুলো ফুটবে না, এটা গ্যারান্টি। অতএব ওই টাইমে পানিকে মোটা করা যায় না, প্লাঙ্কটন অতিরিক্ত আনা যায় না, এবং ঘোলা পানি থাকলে হবে না। ঘোলা পানি থাকলেও সেটাকে কিন্তু স্বচ্ছ করতে হয়। তো আমাদের যে সিটি পাওয়ার দেওয়া হচ্ছে ওটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বচ্ছ, যে পানিটা তোলেন না কেন স্বচ্ছ হয়ে কেটে উঠবে এবং হালকা করে দেবে। তাতে কি হবে, হালকা এবং স্বচ্ছ হয়ে গেলেই কিন্তু এই যে শ্যাওলাগুলো সুন্দরভাবে জন্মাবে। এবার 1 সপ্তাহ বাদে, কিংবা ওই মাছটা দেখে নেওয়ার, মাছটা আমার যেহেতু নার্সিং পয়েন্টে ফেলেছি, নার্সিং পয়েন্টে 7, 8, 10 দিনের মধ্যে আমি রেখে দিলাম। ততক্ষণে আমি এই যে অ্যাকোয়া লাইফ আর অ্যাকোয়া লাইফ প্লাস দুটোকে জুস তৈরি করে, বাদাম খোল যদি পাওয়া যাবে ভালো, বাদাম খোল না পাওয়া গেলে সরিষা খোল ফোল কিছু দেওয়ার দরকার নেই। এই দুটোকে জুস তৈরি করে হাঁড়িতে ফেলে জুস তৈরি করে 3-4 ঘন্টা রেখে দিয়ে সুন্দর করে ফেটে নিয়ে পুরো জায়গাটা ছড়িয়ে দিন। দেওয়ার পরে দেখবেন, পরের দিনে দেখবেন যে ওই পানিটা, সিটি পাওয়ার দেওয়া যে পানি ছিল ওই পানিটা পুরো আলাদা হয়ে গেছে, এই পানিটা আবার আলাদা হয়ে গেছে, এর রূপ পরিবর্তন করে নেয়। তাহলে এইটা দেওয়ার 1 দিন বাদেই আপনি কিন্তু এই যে নার্সিং পয়েন্ট আছে, নার্সিং পয়েন্টের থেকে মাছ ফেলে দিতে পারবেন। এবার এই জায়গাটা কি করবেন, নার্সিং পয়েন্টটা কি করবেন, নার্সিং পয়েন্টে কিন্তু আপনাকে ওই যে সিটি পাওয়ার দেওয়া প্রয়োজন লাগবে না, ছোট্ট জায়গায় আপনার সিটি পাওয়ারের প্রয়োজন লাগবে না।
কারণ এই জায়গাটা পরিচর্যা করার খুবই দরকার। কি পরিচর্যা? প্রথম কথা যেটা বললাম, সুন্দর করে পরিষ্কার করে নিলেন, ঘাস কুটো রাখবেন না, চেঁচে চুলে নিলেন, চারধারে একটু নেট দিয়ে আটকে দিলেন, এবং যে সময় পানিটা নেবেন এর পানিটা সেই সময় ছেঁকে সুন্দর পানি নেবেন, স্বচ্ছ পানি নেবেন। পানিটা ঠিক হয়ে গেলে পানিটা নিয়ে নিলেন, পাটটা উঁচু করে দিলেন, নেট দিয়ে ঘিরে দিলেন। এবার এই যে অ্যাকোয়া লাইফ এবং অ্যাকোয়া লাইফ প্লাস দুটো জিনিসকে তার মাত্রা বলে দেব, যখন যারা করবেন, যখন প্রয়োজন পড়বে তখন বলে দেব ওর মাত্রাটা। এই দুটো প্রোডাক্টই লাগে, দুটো একসঙ্গে করে মিশ্রণ করে ওই জলের মধ্যে দিয়ে দেবেন, ওই পানির মধ্যে ছিটিয়ে দিয়ে দেবেন। দিলে দেখবেন যে পানিটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন বলছিলাম এখনো সেটাই বলছি, এই পানিটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে আমাদের সেভ রেনু বলে একটা লিকুইড মেডিসিন পাওয়া যায়, সেভ রেনু বলে বাংলাদেশে পাবেন আপনারা। এই সেভ রেনু হয়তো জায়গা অনুপাতে 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম এরকম লাগতে পারে। তো সেভ রেনুটা যেই দিয়ে দেবেন দেখবেন যে ওই পানিটা আবার চেঞ্জ হয়ে গেছে। প্রথমে একটা পানি ছিল, এই দুটো মারার পরে অন্যরকম হয়েছে, লাস্টে যখন আমি সেভ রেনু দেব তখন দেখবেন পুরোপুরি আলাদা। এবং তখন আপনি টেস্ট করে যে কোনো ল্যাবে টেস্ট করতে পারবেন যে 100-100 পানি তৈরি হয়ে গেছে। তখন কিন্তু আপনি যেখান দিয়ে এই রেনুগুলো আনছেন না কেন, আপনি ওতে দিয়ে দেখুন, এবার জন্মের হারটা দুর্দান্ত ভাবে পাচ্ছেন। একবার করে একবারে বাচ্চা মানুষ করার মতো, আপনাদের বাচ্চা মানুষ করার মতো সুন্দরভাবে আলতু করে যদি এই প্রসেসটা তৈরি করেন তাহলে কিন্তু জন্মের হার কিন্তু 80% প্লাস আপনারা পেয়ে যাবেন। আজকের বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার সমস্ত জায়গায় চাষিদের কিন্তু একটা প্রবলেমে ভুগছে, সেটা কিন্তু এই রেনু। এই রেনুর গুণগত মান ঠিক হচ্ছে না। এবার রেনুটা আপনারা যে সময় চয়েস করবেন অবশ্যই দেখে নেবেন যে যেখান দিয়ে নেন না কেন কাউকে একটু জেনে নেবেন যে পিসিআর টেস্টেড পাচ্ছেন কিনা। তাও পাবেন কি ঠিক নেই, জানা নেই, কিন্তু তবু বলবো যখন রেনুটা নেবেন সুন্দর দেখে একটু লম্বা সাইজের রেনুটা নেওয়ার চেষ্টা করুন, বেঁটে ঘেঁটে নেবেন না, একটু লম্বা টাইপের রেনুটা নেওয়ার চেষ্টা করবেন। এবং এই সব ব্যাপারে যদি পরবর্তীতে যদি মিটিং এর সুযোগ পাই, রেনু কিভাবে চিনবেন কোন ভাবে চিনবেন সেটা আলাদা আলোচনা করব। শুধু এইটুকু বলছি যে বাগদা চিংড়ির জন্য 2টা করে নার্সিং পয়েন্ট করলেন, এটা একবার, এটা 21 দিন পরে, তারপর আবার ফাঁকা পড়বে ওটা 21 দিন, তাহলে 42 দিন হয়ে গেল। মানে এইটা রোটেশন হবে, এটা একবার, এটা একবার, এটা একবার, এটা একবার। কারণ কি? কারণ হচ্ছে যখন পানি নিয়ে ওই জায়গাটা তৈরি করবেন ওই জায়গাটা মাটি শোধন হয়ে যাবে, পানি শোধন হয়ে যাবে, পানিতে অক্সিজেন লেভেলটা হাই হয়ে যাবে। কারণ যেখান দিয়ে আপনি পিনটা আনছেন, বিশেষ করে রেনুটা আনছেন, সেই রেনুকে অ্যাডজাস্টমেন্ট করানোটা এখানে খুব দরকার আছে। প্রয়োজনে যদি আপনার ওই পানি যদি লবণও কম থাকে, দরকার হলে ওই নার্সিং পয়েন্টে আপনি কিছু লবণ সংযোজক করে কিন্তু ওই যে মাছটা যে রেনুটা নিয়ে আসছেন সেই রেনুটা কিন্তু ওখানে অ্যাডজাস্টমেন্ট করাতে পারবেন। তার প্রসেস শিখিয়ে দেবো। তার মানে কি? বাগদা চিংড়ি চাষ করতে গেলে মাথায় রাখতে হবে আপনাকে শামুক নিধন করতে হবে, মাটির উর্বরতা ফেরাতে হবে, মাটির জীবাণু ধ্বংস করতে হবে, এবং যাতে এই শ্যাওলা ভালোভাবে জন্মায় সেটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে মাটি যদি একটু হাল দিয়ে চষে, বিশেষ করে পাওয়ার টিলার কিংবা ট্রাক্টর দিয়ে জাতীয় জিনিস দিয়ে চষে আলতু করে নরম করে দেওয়া যায়, এবং তারপরে জৈব সার পরে সুন্দরভাবে মাটিগুলো নরম এবং তুলতুলে সুন্দর হয়ে যায়, যেখানে মাছের খাদ্য এখান দিয়ে জন্মাবে। তাহলে এই পরিচর্যা করে এবং একটু একটু করে এক চান্সে পানি বেশি তুলবেন না, ঘোলা পানি হলে সেইভাবে তুলবেন না। কতগুলো নিয়ম আছে দেখুন। যারা নদীর পানি নেন, নদীর পানি সবসময় যখন অন্তত আপনার ঘের ভর্তি করবেন, মানে পাগলের মতো করবেন না। কিরকম? যে পানি নেওয়ার দরকার মানে পানিটা নিয়ে নেব, এর কোনো মানে নাই। যাদের দেখবেন যে ছোটখাটো জায়গা আছে তারা অবশ্যই ধরে ধরে করবেন, 2 বিঘে, 10 বিঘে, 20 বিঘে, 30 বিঘে এরকম ছোট জায়গা। যাদের 2000 বিঘে, 1000 বিঘে, 5000 বিঘে আছে তাদের ব্যাপারটা আলাদা, কারণ তাদের টাইম টু টাইম তুলতেই হয়, তার জন্য যেই কোনো পানি তুলে নিতেই হয়, আলাদা ব্যাপার। কিন্তু যাদের ছোট জায়গা আছে তারা কি করবেন, জোয়ারটা ভরা জোয়ার, ভরা জোয়ার প্রত্যেকে বোঝেন, মরা জোয়ার বোঝেন, ভরা জোয়ার বোঝেন। ভরা জোয়ার মানে কোটাল মুখে, মানে অমাবস্যা পূর্ণিমাতে যখন পূর্ণ জোয়ার হয়ে যায়, জোয়ার হয়ে জল যখন ফুলে যায়, তখন ওই পূর্ণ টাইমে দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে, তখন দেখবেন যে জলের স্রোতটা, নদীর স্রোতটা অনেকটা কমে যায়, তখন দেখবেন যে জলটা অনেকটা থিতু হয়ে যায়, হালকা হয়ে যায়, এবং ওই সময় জলটা কিন্তু সবচেয়ে বেটার।
প্রথম জোয়ারের দিক দিয়ে, মিডিল জোয়ারের দিক দিয়ে, যখন স্রোতটা অনেক বেশি থাকে, সেই স্রোতের সময় আর পানিটা নেওয়ার দরকার নেই। পানিটা নেবেন 2 ঘন্টা আগে, যেমন লাস্ট টাইমে জোয়ারের 2 ঘন্টা আগে। তাতে কি হবে, ফ্রেশ পানি পাবেন। আর ফ্রেশ পানিটা যতটা নিতে পারবেন সেটা নেবেন। প্রথমে বেশি রাখছেন না, কিন্তু দ্বিতীয় কোটালে যে আবার 15 দিন পরে কিন্তু আপনি ভরে নিতে পারবেন। ততক্ষণে কিন্তু আপনার যে এই সবুজ শ্যাওলাগুলো সুন্দরভাবে জন্মে যাবে। তাই একটা জিনিস করবেন, বিশেষ করে তেলাপিয়া জাতীয় জিনিস, ট্যাংরা জাতীয় জিনিস, বেলে জাতীয় জিনিস, এই সমস্ত কিন্তু আপনার ঘেরেতে প্রবেশ করতে দেবেন না। তার জন্য একটা গার্ড তৈরি করবেন, এবং নদীর পানিটা প্রয়োজনে, যাদের নদীর পানি না নিলে নয়, তাদের করবেন কি, ঘের তৈরির সময় আর একটা কাজ করবেন, যে মূল ঘেরের আগে একটা আলাদা, অন্তত যদি 50 বিঘে জায়গা হয়, অন্তত 3 বিঘা জায়গা আর একটা পাট করে নিন, যেটা নদীর পানি এসে ওতে পড়বে, আর ওর থেকে ছেঁকে যেন মূল জায়গাটা নেওয়া যায়। মূল জায়গাটা সবসময় আলাদা রাখবেন, কারণ তখন ওই যাই কিছু মাছ নদীর থেকে ঢুকুক না কেন, সবকিছু ওই মূল জায়গায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু বাগদা চিংড়ি চাষ করা। কারণ আমরা যেহেতু বিজ্ঞানসম্মত উপায়, যেহেতু অর্গানিক পদ্ধতিতে, যেহেতু মাটি পানিতে খাদ্য তৈরি করে কিংবা প্রশিক্ষণ নিয়ে চাষ করব, যখন 1000 করে মাছ দিতেন, সেখানে কিন্তু 1000 মাছ চাষ করব না, সেখানে কিন্তু দ্বিগুণ হারে মাছ চাষ করব, 2000 মাছ চাষ করব, এবং 2000 মাছের প্রোডাকশনের জন্য কিন্তু আমরা চেষ্টা করব। যেখানে 1500 দিতেন, সেখানে 2500 মাছ দেব। এইরকম ভাবে কিন্তু প্রোডাকশনের মাত্রাটা বাড়াবো। কারণ কি, আমরা ফ্রেশ রাখতে চাইছি। অবাঞ্ছিত মাছগুলোকে একবারে পরিষ্কার করুন, নির্মূল করুন, এবং শুধু বাগদার উপরে ধ্যান দিন, যে বাগদা হয় কি না হয় দেখে নেব। এবং যে সিস্টেম গুলো বলবো টাইম টু টাইম, সেইগুলো, কারণ বাগদার ভাইরাস আসে, কিন্তু যদি আমরা মাটির ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গুলো যদি নষ্ট করতে পারি, তারপরেও কিন্তু কিছু কিছু আসার সম্ভাবনা থাকবে। যেহেতু নদী বাহিত জল দূষিত পানির মাধ্যম দিয়ে আসতে পারে, পাশের ঘেরে মড়ক লাগলে সে পরিচর্যা করছে না, সেই মাছটা এখানে ফেললেও হতে পারে। কিন্তু যখন এই রকম ধরনের সমস্যা হবে, যে পাশের ঘেরে প্রচুর মরছে, দেখবেন আপনি এইটুকু মাথায় রাখবেন, যে আপনার তাড়াতাড়ি কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে না, কিন্তু পাশের যদি মরে, পাশের যদি সমস্যা হয়, ততক্ষণে কিন্তু আপনাকে গার্ড নিয়ে নিতে হবে। আর গার্ড নেওয়ার জন্য আমাদের কিন্তু ভিরুনিল গোল্ড বা ভাইরাস গার্ড একটা আছে, যেটা ইন্ডিয়ার বললে, ইন্ডিয়ার নম্বর 1 ভাইরাস মেডিসিন বললে ভিরুনিল গোল্ডকেই দেখিয়ে দেবে। এমন একটা, হয়তো কোম্পানি বিশাল বড় নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিশাল বড় কোম্পানি এটা বলছি না, কিন্তু যে কোম্পানির ভাইরাস মেডিসিন আছে, সেটা কিন্তু অন্য দ্বিতীয় কোম্পানির কিন্তু এইরকম গ্যারান্টি যুক্ত মেডিসিন নেই। তাই যদি কোনো অসুবিধে পড়ে, পাশাপাশি যদি সেই রকম লক্ষণ বোঝেন, কিংবা বিশেষ করে মাছের অন্তত 1-1.5 মাসের পরে যদি ভাইরাসের জন্য একটা প্রোটেকশন নিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু এই রোগ জীবাণুগুলো, বিশেষ করে মাটির মধ্যে অল্প অল্প করে যে জমে থাকা কিংবা সৃষ্টি হওয়া যে ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ফাঙ্গাস গুলো কিন্তু জন্মাতে দেবে না। তাই 45 দিন বাদে, প্রথম 45 দিন বাদে, তারপরে অন্তত 20-25 দিন বাদে বাদে যদি নেওয়া হয়, 21 দিন বাদে যে বলেছি মাছ ফেলা, তো 21 দিন বাদে যদি হালকা করে মেরে দেওয়া হয়, কারণ কি, এর মধ্যে জোয়ার ভাটা খেলে বাইরের থেকে কোনো জীবাণু আসবে, তাই সেই জীবাণুগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু ভাইরাস গার্ডও নেওয়া যেতে পারে। এবং আমরা দেখে নেব যে অর্গানিক পদ্ধতিতে যেহেতু খাদ্য তৈরি করছি, খাদ্যের ঘাটতি পড়ছে না। এবারে জীবাণু যদি আলাদাভাবে চলে আসে, যে জীবাণু মাটির থেকে মুক্ত করেছি, কিন্তু জল তুলতে তুলতে, পানি তুলতে তুলতে যদি পানির মাধ্যমে যদি জীবাণুগুলো এসে যায়, ওই জন্য একটা নির্দিষ্ট টাইম টাইম কিন্তু গার্ড নিলে, কিন্তু প্রোটেকশন নিলে, এই নয় যে প্রচুর খরচ হবে। যে খরচটা হবে সেটা সামান্যের মধ্যে পড়বে, এবং সেই খরচটা কিন্তু মাছের থেকে তুলে নেওয়া যাবে। দেখুন, কোনো চাষি বন্ধুরা যারা চাষ করছেন, এই নয় যে আমি চাষ করছি ঘেরে, আর পয়সা নিয়ে আসতে হবে বাড়ির থেকে, এইরকম চাষ নয়। কারণ প্রপার বিজ্ঞানসম্মত উপায়ে আমরা দিনের পর দিন বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, সমুদ্র উপকূলবর্তী জায়গা দিয়ে যেখান দিয়ে চাষ করিয়ে আসছি, তাদের ভালো মন্দ দেখে কিন্তু আজকে আমরা আশাবাদী, 100% আশাবাদী, যে আমাদের সুন্দরবন লাগোয়া যদি ইন্ডিয়াতে হতে পারে, তাহলে বাংলাদেশে কিন্তু 100-100% অবশ্য হওয়ার জন্য অপেক্ষা করছে। শুধু পদ্ধতিগত পরিবর্তন, এই পদ্ধতিগত পরিবর্তন এবং মানুষের মধ্যে সচেতনতা আনাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো বাগদা চিংড়ি চাষ একটা জিনিস, বাগদা চিংড়ির তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝলেন। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, পরবর্তীতে এই প্রশ্নের গুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু এবারে
আমার মনে হয় দ্বিতীয় পার্টে যাওয়া উচিত। দ্বিতীয় পার্ট বলতে গলদা চিংড়ি চাষ। না দাদা, এখানে বিষয়টা হলো যে আমরা বাগদা চিংড়ির বিষয়টা হাই ডেনসিটি, এটা কিন্তু লো ডেনসিটির কথা বলা হয়েছে। এবং যাদের 2000, 3000, 1000, 500 বিঘা ঘের আছে, 100 বিঘা ঘের আছে, তাদের জন্য ফর্মুলা কিন্তু আলাদা। এটা যাদের 10 বিঘা, 20 বিঘা, 15 বিঘার জন্য এটা, আর বড় ঘেরের জন্য ফর্মুলা আলাদা। বাট তখন এত মেডিসিন লাগবে না বড় ঘেরের জন্য, জাস্ট 2টা মেডিসিন হলে এনাফ। আর দ্বিতীয়ত হলো আমরা কিন্তু যে জিনিসটা হচ্ছে হাই ডেনসিটিতে যারা চাষ করতে চান, তাদের ট্রেনিংটা ফুল দমে আলাদা, একদম ফুল দমে আলাদা। এবং আমরা না ন্যাচারাল পদ্ধতি যেগুলো আছে সেগুলো নিয়ে বর্তমানে আমরা আলোচনা করতেছি। না, এখানে এখানে দেখুন, ন্যাচারাল পদ্ধতি এইরকম নয়। ব্যাপার হচ্ছে আহ দুটো পদ্ধতি হয়। যেটা হচ্ছে লো ডেনসিটি মানে ন্যাচারাল পদ্ধতি। ন্যাচারাল পদ্ধতিতে এতদিন যেটা করে এসেছেন তার থেকে দ্বিগুণ হারে মাছ কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে ফেলতে পারবেন, যদি এই সমস্ত প্রোটেকশন গুলো নিয়ে নেন। ন্যাচারাল পদ্ধতি সমস্ত জায়গায় যেটা চলে। আর হাই ডেনসিটিতে চাষ মানে আলাদা জিনিস, কালচার বলে সেটা। হাই ডেনসিটিতে যদি কেউ করতে